আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের যে রাজনীতি, এই রাজনীতি আসলে অনেক জটিল একটা বিষয় এবং বহুমাত্রিক সমস্যা, দ্বিদলীয় প্রতিদ্বন্দ্বিতা ও অস্থিরতা, যার মধ্যে একটি কারণ আওয়ামী লীগ ও বিএনপির প্রাধান্য। বাংলাদেশের রাজনীতিতে মূলত এই দুইটা দলের মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতায় আবর্তিত হয়। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে কেন্দ্রীয় আদর্শ হিসেবে প্রচার করে, অন্যদিকে বিএনপি ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদের উপরে জোর দেয়। রাজনৈতিক সহিংসতা, নির্বাচন, হরতাল ও মিছিল সমাবেশ প্রায়শই সহিংসতার ঘটনা ঘটে, যা জনজীবনকে ব্যাহত করে। নির্বাচনী বিতর্ক ও গণতান্ত্রিক শূন্যতা 2014 ও 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলগুলোর অংশগ্রহণ সীমিত হওয়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষকের দ্বারা এগুলি অস্বচ্ছ ও অসাধু বলে সমালোচিত হয়। 2024 সালের নির্বাচন নিয়েও নানা রকম কথা রয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে একদলীয় প্রভাব লক্ষ্য করা যায়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ শক্তিশালী অবস্থানে ছিল এবং বিরোধী দলগুলোর দুর্বলতার কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছিল এবং এই বিষয় নিয়ে নানা প্রকার আলোচনা ও সমালোচনা রয়েছে। মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা এর মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা। এছাড়াও সেন্সরশিপ ও দমনপীড়ন, মিডিয়া, সুশীল সমাজ এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর নজরদারি ও হয়রানির অভিযোগ রয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো আইনকে মত প্রকাশের স্বাধীনতা হ্রাসের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। মানবাধিকার সংস্থাগুলো নাগরিকদের গুম হওয়া ও নিরাপত্তা বাহিনীর হাতে মৃত্যুর ঘটনাকে উদ্বেগজনক হিসাবে চিহ্নিত করেছিল, আর এই সমস্ত ঘটনাগুলো ঘটেছিল বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বনাম বৈষম্য এবং জিডিপি প্রবৃদ্ধি, গার্মেন্টস শিল্প, রেমিটেন্স এবং কৃষি খাতের উন্নয়নে বাংলাদেশের নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। মেগা প্রকল্প যেমন পদ্মা সেতু, মেট্রো রেল উন্নয়নের প্রতীক হিসাবে উপস্থাপিত করা হয়েছিল। বৈষম্য ও দুর্নীতি, অর্থনৈতিক উন্নয়ন সত্ত্বেও সম্পদ ও সুযোগের অসম বন্টন এবং দুর্নীতির উচ্চ মাত্রা সমাজে অসন্তোষ তৈরি করেছিল। আন্তর্জাতিক সম্পর্ক ও ভূ রাজনীতিতে ভারত এবং চীনের প্রভাবও ছিল একেবারে লক্ষ্য করার মতো। আওয়ামী লীগ ভারতের মিত্রনীতি অনুসরণ করলেও চীনের সাথে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক, বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ জোরদার করা হচ্ছে বর্তমান সময়ে। এছাড়াও ছিল পশ্চিমাদের সমালোচনা। মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন থেকে নিষেধাজ্ঞা ও চাপ বৃদ্ধি পেয়েছে এবং আপনারা জানেন যে আসলে এই কালকে বাংলাদেশের যেই পণ্যের উপরে 37% শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সামাজিক আন্দোলন ও যুব সমাজের ভূমিকা নিয়েও রয়েছে নানা রকম কথাবার্তা। 2018 সালে যুব সমাজের ব্যাপক প্রতিবাদ সরকারের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছিল, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের জন্য, যা রাজনৈতিক পরিবর্তনের দাবিকে শক্তিশালী করেছিল এবং আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল। জলবায়ু ন্যায় বিচার অন্যতম একটি কারণ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে
ক্ষতিগ্রস্ত বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে নেতৃত্ব দিচ্ছে। অভ্যন্তরীণভাবে পরিবেশ নীতি গুরুত্ব পাচ্ছে। ধর্ম ও সমাজের ভূমিকা সেকুলারিজম বনাম ইসলামিজম। সংবিধানে ধর্মনিরপেক্ষতা থাকলেও রাজনীতিতে ইসলামী দলগুলোর প্রভাব, যেমন হেফাজতে ইসলাম এবং ধর্মভিত্তিক নীতির দাবি উল্লেখযোগ্য। তো ভবিষ্যতের চ্যালেঞ্জ যেগুলো রয়েছে তার মধ্যে নির্বাচনী সংস্কার, অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ নির্বাচন দাবি ক্রমবর্ধমান। জেনারেশনাল শিফট, প্রবীণ নেতৃত্বের পরিবর্তে নতুন প্রজন্মের রাজনৈতিক উদ্যোগের সম্ভাবনা। বাংলাদেশের রাজনীতি অর্থনৈতিক অগ্রগতি ও রাজনৈতিক সংকটের মধ্যে একটি জটিল সমীকরণে আবর্তিত হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বে উন্নয়নমূলক প্রকল্পগুলো প্রশংসিত হলেও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা, মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধী দলগুলোর দমন নিয়ে আন্তর্জাতিক সমালোচনা চলমান। ভবিষ্যৎ পথ নির্ভর করবে অন্তর্ভুক্তিমূলক শাসন, সুশাসন এবং অর্থনৈতিক সুবিধার ন্যায্য বন্টনের উপরে। তো আপনারা জানেন যে বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে ওনারা নির্বাচন বলছে যে আগামী বছর অর্থাৎ 2026 সালের মধ্যে নির্বাচন দিবেন। এখন সেই নির্বাচনের প্রক্রিয়া কেমন হবে সেটা নিয়েও জনগণের মধ্যে নানা রকম কথা রয়েছে। বিশেষ করে গত 2 দিন বা 3 দিন আগে একটা টিভি চ্যানেলে আপনার নিউজ হয়েছে হ্যাঁ না ভোট, যে বাংলাদেশের আগে যে 3বার হ্যাঁ না ভোট হয়েছে, সেই হ্যাঁ না ভোট এর চিত্র তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে, নাগরিক টিভির প্রতিবেদনে। তো আসলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা চলছে, কারণ দেশের যে জনগোষ্ঠী রয়েছে, সাধারণ জনগণ রয়েছে, তারা মনে করছে যে আসলে ইউনূস সরকারকে ক্ষমতায় থাকা দরকার এবং দেশের সার্বিক একটা সংস্কারের প্রয়োজন আছে। সেটা অর্থনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কার এবং দেশের অভ্যন্তরীণ যে সমস্ত অনিয়ম ও দুর্নীতি রয়েছে সেগুলো সংস্কার করে নির্বাচনে যাওয়া উচিত। এদিকে বিএনপি, যেটা এখন বাংলাদেশের আসলে প্রধান রাজনৈতিক দলও বলা চলে, সেই বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে দ্রুত নির্বাচনের জন্য। এদিকে যেই আওয়ামী লীগ সরকার, যারা গত বছরের 5ই আগস্ট আপনার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, তাদের পক্ষ থেকে যদিও কোনো নির্বাচন সংক্রান্ত কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না, কিন্তু নতুন করে যে রাজনৈতিক দলগুলো এখন সামনের দিকে আসছে তার মধ্যে জাতীয় নাগরিক কমিটি অন্যতম। এই জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এবং ছাত্রদের পক্ষ থেকে বারবার দাবি উঠছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। এখন আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটাও ঠিক বলা যাচ্ছে না, কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বারবার বলেছে যে আসলে এইটা তার কাজ না, যে কাকে নিষিদ্ধ করা হবে না হবে এটা নির্বাচন কমিশনের কাজ। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি না আসবে না সেটা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। তো এই যে সমস্ত জায়গায় একটা হযবরল অবস্থার মধ্যে দিয়ে দেশ চলছে, সেই সাথে রয়েছে বিভিন্ন আসলে জায়গায় যেই অনিয়ম, দুর্নীতি এখনো চলমান। এছাড়া দেশের সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা নিয়েও আসলে খুব একটা আশার বাণী নেই, যদিও গত 1.5 মাস লক্ষ্য করলে দেখা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নত হয়েছে যদি সেটা তুলনা করা যায় 5ই আগস্টের পর থেকে। তবে আশা করা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে দেশ আস্তে আস্তে একটা স্থিতিশীল অবস্থার মধ্যে যাবে। তবে যেই মূল বিষয় নির্বাচন, এই নির্বাচন কি হবে সেটা নিয়ে আসলে এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না। নির্বাচন হবে এটা সঠিক, বাট সে নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে, সেটা হ্যাঁ না ভোট হবে নাকি এমনি সাধারণ নির্বাচনের মতো নির্বাচন হবে, সেই নির্বাচনে কারা কারা অংশগ্রহণ করবে সেইগুলো নিয়ে আসলে ধোঁয়াশায় রয়ে গেছে। ভালো থাকবেন সবাই।